বাংলাদেশের প্রাণ যারা এখানে উপস্থিত হয়েছেন, যাদের অর্থে, যাদের প্রেরিত রেমিটেন্সে আমরা সমৃদ্ধ, আমরা অনেক সময় আমরা বাহবা নেই যে আমরা আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ এত, আমাদের অর্থনীতি সমৃদ্ধির পথে। তো এটির মূল কারিগর হচ্ছেন আপনারা। এই আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভেজে, রোদে শুকিয়ে আপনারা যে কষ্টার্জিত অর্থ উপার্জন করেন, এবং আপনারা যারা বাংলাদেশে এই টাকাগুলো প্রেরণ করেন, তাদের অর্থেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির পথে। প্রথম দিনই আমি আমার কলিগদেরকে বলেছি যে যারা এই দূতাবাসে আসবেন, যদি একটি ফুল দিয়ে যদি তাদেরকে বরণ করতে নাও পারেন, একটি গোলাপ যদি তাদের হাতে নাও দিতে পারেন, তাদেরকে খুব স্মিত হাসি হেসে, বিরক্তির চেহারায় নয়, খুব একটা হাসি দিয়ে যাতে আমরা তাদেরকে এই দূতাবাসে আমরা যাদেরকে যাতে স্বাগত জানাই, যারাই আসেন, যে প্রয়োজনেই আসেন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে যে আমরা অর্জন করেছি, এবং এটির মূল বিষয় ছিল যে আমরা একটি পরিবর্তন সূচনা করব। আমরা একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা করব। সুতরাং বৈষম্য দূর করা এখান থেকেই শুরু করতে হবে। এবং আমি অবশ্যই আজকের দিনে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করতে চাই সেই সমস্ত বীর শহীদদের, যাদের তাজা রক্তে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে। যে সমস্ত ছাত্ররা, যুবকরা, মেহনতি মানুষরা গণতন্ত্র প্রতিষ্ঠার, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন অকাতরে। 3000-এরও বেশি ছাত্র জনতার জীবন হানি হয়েছে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক এবং তার সরকার কর্তৃক। সুতরাং আজকের দিনে আমি তো তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা একটি স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে উপহার দিতে পেরেছেন। আমরা কতটুকু ফ্যাসিস্ট মুক্ত হয়েছি সেটি ভিন্ন আলোচনা, সেদিকে আমি যাব পরবর্তীতে। আজকের আলোচনা নয়, সেটি অন্য আলোচনা করব। এবং ফ্যাসিস্টরা কিভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়ে এখনও এই দেশকে ডিস্টেবিলাইজ করবার জন্যে, দেশকে বিকৃতভাবে চিত্রিত করবার জন্যে তারা প্রয়াস নিচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছে। আমরা যেরকম আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনাদেরকে সুস্বাগত জানাবো, তেমনিভাবে আমরা আবার কেউ যদি কোনো অপব্যবহার করতে চান, এবং যে দেশে আপনারা থাকেন সেই দেশের নিয়ম কানুন মানাটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের বেশিরভাগ মানুষ, দু একটা এদিক সেদিক মানুষ আছে কিন্তু আমাদের সমাজে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু কর্মোদ্যমী, সৎ, তারা নিজেদের পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য নির্ধারণ করতে চায়। কিন্তু আবার এর মধ্যে কিছু বিভ্রান্তিকর লোকও থাকে যারা আনফেয়ার অ্যাডভান্টেজ নিতে চায়, যারা নানা ধরনের অলিগলি পথে তারা হাঁটতে চায় এবং তারা নানা প্রয়োজনে অ্যাডভান্টেজ নিতে চায়। সুতরাং অ্যাডভান্টেজ কেউ এখানে নিতে পারবে না, এটাও বলে রাখি। যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা, তাদের জন্য এটা উন্মুক্ত থাকবে। কিন্তু এখানে কোনো ধরনের ব্যতিক্রমী অথবা ভিন্ন জিনিস করার চেষ্টা যদি কেউ করেন, আমরা এই দেশটা নিয়ে, আপনারা জানেন যে এই মেক্সিকো, এই বর্ডার, এই এত কিছু, এগুলো কিন্তু আপনারা সকলে অবগত। এবং নতুন যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের কি জিরো টলারেন্স। এবং এই সমস্ত মানুষে আমরা দেখেছি এই সমস্ত দেশে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমার বলতে দ্বিধা নাই, গরিব মানুষ পাহাড় ডিঙ্গিয়ে, সাঁতরিয়ে, জঙ্গল পেরিয়ে তারা আসছে কি আমেরিকায় ঢুকবে। এবং কিছু কিছু মানুষ এই সমস্ত মানুষদেরকে বিপদে ফেলেছে টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এই ব্যাপারে কিন্তু আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স। আমরা চাই বৈধভাবে আপনারা আসেন, এবং আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। ইভেন আমেরিকাতেও বিভিন্ন জায়ান্ট কোম্পানি আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, যাতে আপনারা বৈধ ভিসায় বাংলাদেশের মানুষ যাতে যেতে পারে, যারা আইটি সেক্টরে আছে, ইভেন এগ্রিকালচারেও তারা কিন্তু মানুষ নিতে আগ্রহী। আমরা সেটা নিয়ে আবার আরেকদিন আলোচনা করব। ইভেন মেক্সিকোতেও আমরা যে কয়টি আমাদের আলোচনা হয়েছে, আমরা বলেছি যে আমাদের কর্মোদ্যমী মানুষ আছে, তোমরা সেখানে মানুষগুলো নাও এবং তারা কন্ট্রিবিউট করতে পারবে তোমাদের ইকোনমিতে। সেটি একটা আমার প্রায়োরিটি, যে আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ম্যান পাওয়ার আছে। এই ম্যান পাওয়ারটা আমরা যেখানেই যাই সেখানেই যাতে আমরা কাজে লাগাতে পারি। তো যেখানে বৈধ পথে আসা যায়, আসার সুযোগ আছে,
সেখানে কেন এই জিনিসগুলো করতে হবে, অবৈধভাবে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে? আমাদের এখানে নয়াদিল্লিতে যেতে হয় ভিসার জন্য। এটি কিন্তু প্রথম দিনের আলোচনায় আমার সঙ্গে সেদিনও আলোচনা হয়েছে এখানকার আন্ডার সেক্রেটারি অফ স্টেট এবং ফর্মার এবং এখনকার যিনি মন্ত্রী, এই প্রতিমন্ত্রী বাংলায় বললে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং মন্ত্রী যিনি ন্যাচারাল রিসোর্সেস এবং ক্লাইমেট চেঞ্জ, উনি এখন আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সাথেও আমার আলাপ হয়েছে যে আমার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে তোমরা যাতে, খুব বেশি কিছু চাচ্ছি না, আমরা এখানে কনসুলেট করেছি, আমরা এখানে এমবেসি করেছি, আমাদের লোকজন আছে, তো সেটা ভাইস ভার্সা হইতে হবে। তা আমরা যদি এই সাপোর্টটা দিতে পারি, তোমরা কেন সাপোর্টটা দিতে পারবে না? তোমাদেরকে বাংলাদেশের ঢাকাতে আমাদের কনসুলেট স্থাপন করতেই হবে, ভিসাটা যাতে বাংলাদেশের মানুষরা নিতে পারে বাংলাদেশ থেকে। 643 মিলিয়নের মতো আমাদের একটা এক্সপোর্ট আছে, আমরা চাই এটাকে যাতে বিলিয়নে নিতে পারি। এখানে প্রত্যেকটি জায়ান্ট কোম্পানিগুলি এখানে আছে, মানে ব্র্যান্ডেড, জায়ান্ট বলছি না, ব্র্যান্ডেড, গ্যাপ বলেন, আপনি YSL বলেন, জারা বলেন, সবগুলি আছে। আমাদের এক্সপোর্টটাকে আমরা বাড়াতে চাই, শুধু রেডিমেড গার্মেন্টসের মধ্যে আমরা থাকতে চাই না। আপনারা জানেন যে আমরা মেডিসিন, খুব ভালো মেডিসিন বাংলাদেশে উৎপাদিত হয়, ওষুধ শিল্পের একটা বিকাশ ঘটেছে বাংলাদেশে, সেটা আমরা করতে চাই। এবং আমাদের যে এক্সপার্টগুলি আছে, যে এক্সপার্টিজ আছে, IT সেক্টরে বলেন, এগ্রিকালচারে বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমরা যাতে প্রশিক্ষিত জনশক্তি যাতে আমরা নিয়ে আসতে পারি, সেটার ব্যাপারেও আমাদের আলাপ আলোচনা চলছে। আমি চেষ্টা করছি। তা আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেসিংয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন। এবং এখন বাংলাদেশের, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে যিনি সর্বজন নন্দিত, সর্বজন স্বীকৃত, সর্বজন শ্রদ্ধার পাত্র নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার সরকারের সঙ্গে আমি কাজ করছি। তিনি আমাকে অফার করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকোতে। সুতরাং এটা আমার জন্য চরম সৌভাগ্য। বৈষম্য কোথাও থাকবে না, আমি খুব আরামে থাকবো, খুব চোস্ত পোশাক আশাক পরবো। আর আপনি বাংলাদেশের এমন বাস্তবতা, কিছু মানুষ মনে হয় তাদের জন্মই হয়েছে বোধহয় মানুষকে ভক্তি, সম্মান, শ্রদ্ধা করবার জন্যে, আর কিছু মানুষ মনে করে তার আবির্ভাব ঘটেছে শুধু সম্মান পাবে, সে একটা উঁচু জায়গায় থাকবে, উঁচু চেয়ারে বসবে, উঁচু গলায় কথা বলবে। এই বৈষম্যটা যদি আমরা দূর না করতে পারি, তাহলে আমাদের যত বৈষম্য দূরের কথা বলি, এগুলি কাগজে কথাবার্তা থাকবে, এগুলি কেবলই মেঠো বক্তৃতা থাকবে। সুতরাং এই বৈষম্য দেশের ভিতরে দূর করতে হবে, দেশের মিশনগুলোতে দূর করতে হবে। আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে বিগত হাসিনা সরকারের সময় কিভাবে মানবতার জীবনযাপন করে, শুধু নয়, কোনো কাজে জোরে যদি তারা এমবেসিতে যায়, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ট্রিট করা হয়। এবং আপনারা দেখেছেন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের এক্সপ্রেশনটি এক্সপ্রেস করেছিল বলে 54 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছিল UAE-তে। কিন্তু আমাদের সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি এতটাই শ্রদ্ধার পাত্র, UAE-র প্রেসিডেন্টের কাছে তিনি ফোন করেছেন, প্রত্যেককে তারা বেকসুর খালাস দিয়ে দিয়েছে, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছিল। বিগত শেখ হাসিনার সময়, যে শেখ হাসিনার কারণে যে এইরকম একটা বর্বর প্রধানমন্ত্রী হয় কি করে তোমাদের, যে দিনের পর দিন গুম করছে, খুন করছে, ক্ষমতায় থাকবার জন্যে একদলীয় নির্বাচন করছে, নিজের মন মতো করে সংসদ বানাচ্ছে। তো এইরকম একটা, ও মাই গড, হোয়াট এ প্রাইম মিনিস্টার ইউ হ্যাভ গট, এরকম করে বলতো। তো এইরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল, গুম খুন জুলুম করে, এবং বাংলাদেশকে একটি গুমের রাজ্য হিসেবে জানতো। তাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সংবাদপত্রের হুমকি হিসেবে খেতাব দিয়েছিল 12 জন স্বৈরাচারকে, তার মধ্যে শেখ হাসিনার নামটি ছিল। সেই বাংলাদেশকে ইকোনমিস্ট, যখন বিপ্লব পরবর্তী সরকার আসলো, ইকোনমিস্ট আপনারা দেখেছেন যে বাংলাদেশকে সর্বোচ্চ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করেছে, যে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে সংগ্রাম করেছে। তো সেই বাংলাদেশকে আমরা পেয়েছি, কিন্তু আমাদের ডিসেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা অর্জন করেছি, এবং আমরা ফ্যাসিস্টদের মোকাবেলা করেছি এবং এখনও করছি, কিন্তু আমাদের ডিসেন্সিটা মেনটেন করতে হবে। আমাদের যে সেন্স অফ বিউটি, আমরা যে মাত্রা জ্ঞান সম্পন্ন জাতি, সেটা কিন্তু বহির্বিশ্বে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম বিগত 15 বছর। বাংলাদেশ যাতে একটি উচ্ছৃঙ্খল জাতি হিসেবে যাতে বিশ্বে চিত্রিত না হয়, সে ব্যাপারে প্রত্যেককে নজর রাখার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। আমরা প্রত্যেক, যারা আমাদের ডিস্টেবিলাইজ করতে চায়, যারা আমাদেরকে অস্থিতিশীল করতে চায়,
আমরা আইনের মাধ্যমে তাদেরকে মোকাবেলা করব, আইন নিজের হাতে তুলে নিয়ে নয়। সুতরাং আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে এবং যারা আইন বাস্তবায়নের সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে মনিটর করতে হবে, তারা যাতে সুচারুভাবে করছেন কিনা সেটিও দেখতে হবে। আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই। আইনের প্রয়োগটি যাতে সঠিক হয় তাহলেই বাংলাদেশের পরিবর্তনের সূচনা হবে। আমরা যাতে একটা সভ্য জাতি হিসেবে, একটি মানসম্পন্ন জাতি হিসেবে, যেটি আমাদের খর্ব হয়ে গিয়েছে সেটি যাতে আমরা পুনরুদ্ধার করি,